স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে যুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট, এম এ আজিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইকবাল মাহমুদ টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তাকে একটু যুক্ত করে নেব। সঙ্গে সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। এম এ আজিজ, আলোচনাটা শুরু করতে চাই, আপনি যদি একটু শুরু করেন। সারা দেশ আজ শোকে কাতর। আমরা দেখছি সারা দেশ থেকে ঢাকামুখী হচ্ছে যে শোক যাত্রা, এভাবেই কোনো কোনো গণমাধ্যম বলছে। নেতাকর্মীরা আসছেন, জানা যায় অংশ নেবেন, শোকটাকে ভাগ করে নেবেন একজন আরেকজনের সঙ্গে। অসম্ভব জনপ্রিয় নেত্রী, কেউ বলছেন অভিভাবক, কেউ বলছেন লাজুক গৃহবধূ থেকে এক দৃঢ়চেতা নেত্রী হয়ে ওঠা, ব্যক্তিত্ব হয়ে ওঠা। আপনি কিভাবে দেখেন, যদি ছোট্ট দেখেন? আমি ঠিক ম্যাডাম খালেদা জিয়াকে শুধুমাত্র দেশের নেত্রী ভাবতে পারি না। কারণ আছে, দেখেন, তিনি এখন আসলে কিছু না, কিন্তু সারা বিশ্বের আপনার দেখেন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান আপনার শোক জ্ঞাপন করছেন, তাই না? এছাড়া আপনার তার আগামীকাল জানাজাতেও কিন্তু কয়েকটি দেশের ধরেন ফরেন মিনিস্টার বলেন, প্রতিনিধি বলেন আসছেন, এবং এদেশের যত প্রতিনিধি আছে, অ্যাম্বাসেডর বলেন, রাষ্ট্রদূত বলেন, তারাও হয়তো যোগদান করবে। তা আমি এই জন্য বলবো, তিনি কিন্তু সাউথ ইস্ট এশিয়া অ্যাটলিস্ট তিনি কিন্তু নেত্রী, এবং বিশ্বের কিন্তু সে যতটাই বলেন বাংলাদেশের অভিভাবক হয়ে উঠছিলেন, এবং বিশ্বের কিন্তু সে গ্রহণযোগ্য নেত্রী। হ্যাঁ, তো সুতরাং আমি বলবো, গৃহবধূর থেকে এই আপসীন নেত্রী হওয়া, দেশনেত্রী হওয়া, বিশ্বের কাছে সমাদৃত নেত্রী হওয়া, 3 বারের প্রধানমন্ত্রী হওয়া, এটা কিন্তু পৃথিবীতে বিরল ঘটনা। এটা হইতে পারেন না, এটা আর কোনো দ্বিতীয় উদাহরণ দিতে পারবেন না। সুতরাং এই জন্যই আপনি দেখেন, জাতি কিন্তু, আর শেখ হাসিনা তার উপরে এত নির্মম নির্যাতন করেছে, এবং তিনি ইচ্ছে করলেই বিদেশে বন্ডসই দিয়ে আপনার বিদেশে চিকিৎসা নিতে যেতে পারতেন। তিনি মৃত্যুর ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন, কিন্তু দেশের মাটি তিনি ছাড়েন নাই। এবং তাকেও আপনার দেখেন পুরান ঢাকার নির্জন জেলখানায় রাখা হয়েছে। সেখানে কি ওষুধ প্রয়োগ করা হয়েছে, কি করা হয়েছে জানি না, তবে তার মৃত্যুর জন্য কিন্তু ফ্যাসিস্ট হাসিনা দায়ী। কারণ তাকে মৃত্যুর কোলে ঢলে দিয়েছে তিনি, এবং তিনি তাকে চিকিৎসা নিতে দেন নাই, এবং তিনি তাকে বহু কটু কথা বলেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কাউকে কিন্তু কখনো কটূক্তি করেন নাই, কোনো সময় ভর্ৎসনা করে নাই। কিন্তু শেখ হাসিনা বারবার তাকে, ধরেন এই যে একটা আপনার বিদেশি এক রাষ্ট্র আপনার অনুদান দিয়েছিল, অনুদান মাত্র 2,10 লাখের মতো বাংলাদেশের, সেই টাকা বলে বানানো কেস দিয়ে কয় এতিমের টাকা চুরি করে খেয়েছে। সেই টাকা এখন অ্যাকাউন্টে 8 কোটি টাকা হয়েছে। সেই টাকা তিনি তখনকার আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্যাবিনেটের ফরেন মিনিস্টার মোস্তাফিজুর রহমানের নামে আসছিল। তিনি ধরে নাই, ছয় নাই, কিচ্ছু করে নাই, অথচ তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাকে ফাটাই দিয়েছেন। আর আশ্চর্য, বিচার বিভাগ আপনি দেখেন, লোয়ার কোর্ট 5 বছর জেল দিল, উচ্চ আদালতে নিয়ে 10 বছর জেল দিয়ে দিল। এবং চিন্তা করেন, তাকে বরাবর বলা হয়েছে প্রেসিডেন্টের কাছে মাপ চাইলে তাকে মাপ করবে, মাপ চান নাই। তাই আবার গর্ব করে বলতো তাকে চিকিৎসার জন্য সুযোগ দিয়েছি, নানাভাবে নানান উদ্ভট কথাবার্তা বলতো। সুতরাং আমি বলবো, তার মৃত্যুর পথে তাকে যাত্রা শুরু করে দিয়েছে শেখ হাসিনা। তার কিন্তু রিওয়ার্ড সে আগেই পেয়ে গেছে, তাকে পালাতে হয়েছে। আল্লাহর মার দুনিয়ার বার, আমার দেশে বলে, টুকু ভাই জানে, আল্লাহর মার দুনিয়ার বার, তাকে আগে দেশ থেকে বিদায় হয়েছে। উনি দুনিয়ার থেকে পরকালে সবাইকে মুসলমান যাইতে হবে, উনি গেছেন। জি, ইকবাল মাহমুদ টুকু, নেত্রী হিসেবে কেমন দেখেছেন আজকে, যদি এই প্রশ্ন আপনাকে একটু করি? কারণ আপনি তার মন্ত্রিসভায় ছিলেন, তার সময় তার সঙ্গে আপনি সংগ্রাম করেছেন রাজপথে,
তার নেতৃত্বে আপনার রাজনৈতিক জীবনও শুরু হয়েছে। সব কিছু মিলিয়ে নিশ্চয়ই আজকে শোকে অন্য সবার মতো আপনিও খুব কাতর। তারপরে যদি একটু স্মৃতিচারণ করেন। আজকে আসলে আপনি যেটা বললেন শোকে কাতর, আমার আলাপ করার মতো মানসিকতাও নেই। যেহেতু ম্যাডামের উপরে আলোচনা করতে হবে সেই জন্য রাজি হয়েছি। আমি যেটা বলতে চাই যে আমার জীবনে দেখা মতে যদি কেউ যদি যে ন্যাশনালিস্ট মানুষের যদি কোনো সংজ্ঞা দেওয়া হয়, তার বেগম খালেদা জিয়া তার সবচেয়ে বড় উদাহরণ। উনি জাতীয় স্বার্থের বাইরে কোনো কিছু করতে রাজি হননি, কোনো সময় রাজি হন নাই। কোনো কিছু করতে গেলেই আগে দেখতো ন্যাশনাল ইন্টারেস্ট কি, এবং ন্যাশনাল ইন্টারেস্ট যদি দেখতো যে একটু খর্ব হচ্ছে সেখানে উনি হাত দিতেন না। তিনি পরিষ্কার বলতেন যে বাংলাদেশের স্বার্থ সবচেয়ে আগে, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে উন্নয়ন বলেন, বন্ধুত্ব বলেন, যা বলেন সব করতে হবে, তার বাইরে যে কিছু করা যাবে না। তো এইরকম একটা মানে একেবারে আমি বলবো যে পা থেকে মাথা পর্যন্ত বাংলাদেশি জাতীয়তাবাদ যে ধারণ করেছে সে বেগম খালেদা জিয়া করেছে আপনার। তো সেটা ছিল তার একটা দিক। আর একটা দিক ছিল উনি যেটা সিদ্ধান্ত নিতেন সে সিদ্ধান্তটার ব্যাপারে অবিচল থাকতেন। উনি কোনো সময় সেই জায়গা থেকে নড়তেন না, নড়াতে পারেও নাই। যার জন্য দেখতে পেয়েছেন আপনারা তাকে এই যে দীর্ঘ 17 বছর নির্যাতন করেছে, 17 বছর নির্যাতন করার পরে কিন্তু উনি 1 ইঞ্চিও সরেন নাই। উনি ওনার স্ট্যান্ডে উনি দৃঢ় থেকেছেন। এবং এই যে ওনাকে কিছুক্ষণ আগে আজিজ ভাই বললেন যে ওনাকে একটা সলিটারি জেলে রাখা হয়েছিল, যে জেলে কোনো বাসিন্দাই ছিল না, একমাত্র পাহারাদার আর ওই আপনার যে কারারক্ষী ছাড়া কেউ ছিল না। সেরকম একটা জায়গায় মানে অন্ধ কুটিরে রেখে তাকে তিলে তিলে তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু দেখেন উনি যখন মুক্ত হয়েছেন তখন কিন্তু তাকে মারার জন্য যে চেষ্টা করেছে তার নামও মুখে নেন নাই। এটাই হলো খালেদা জিয়া, এটাই হলো খালেদা জিয়ার চরিত্র। উনি তার মতো ভদ্র, তার মতো অল্পভাষী এরকম নেতা আমাদের বাংলাদেশে প্রত্যেকদিন জন্মগ্রহণ করবে না, জন্মগ্রহণ করবেও না আপনার। আর ব্যাপার হচ্ছে ওনার সাথে কাজ করে অনেক মজা ছিল মানে যে আনন্দ ছিল যে উনি কথা বলতেন কম, কথা শুনতেন বেশি আর কি। এবং শুনে এমন একটা পয়েন্ট উনি ধরতেন যেটাকে মানে ডিফেন্ড করার জন্য মানে আমাদের জন্য খুব অসুবিধা হতেন আর কি। তিনি অত শুনে একেবারে ভিতরে যেতেন, ভিতরে যেয়ে উনি আমাদেরকে প্রশ্ন করতেন এবং সেই প্রশ্নগুলো এত তীক্ষ্ণ থাকতো যে অনেক সময় সেটা আমরা উত্তর দিতে পারতাম না। তো উনি মানে ওনার গুণের যদি আমি প্রশংসা করতে যাই তাহলে যে মানে লিস্টটি হবে সেটা অনেক বড় হবে আপনার। এখানে আমি ওনার মতো রাজনীতির উনি যত দূরদৃষ্টি সম্পন্ন ছিল সেটা ওনার রাজনীতি দেখলেই বোঝা যায়। আর একটা হলো যে উনি সবসময় কিন্তু আপনার ইনক্লুসিভ রাজনীতি করার চিন্তা করেছেন। যেমন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য চেষ্টা করেছেন, বেগম খালেদা জিয়াও সবাইকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন। এবং ওনাকে আপনারা দেখেছেন পার্লামেন্টে এই যে বিরোধী দল, তখনকার দিনের বিরোধী দল, পরে আবার সরকারি দল, উনি বিরোধী দলে, উনি গণতন্ত্রের প্রতি এত আস্থা ছিল এবং উনি আপনার দেওয়ালের লেখন বুঝতে পারত। দেওয়ালের লেখন বুঝতে পেরেছিল বলেই উনি একটা নির্বাচন দিয়েছিলেন। নির্বাচন দিয়ে সেই নির্বাচনে আপনার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে নির্বাচন দিয়েছিলেন যে আমি পার্লামেন্টে যে তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ করে আমি পার্লামেন্ট বাতিল করে দেব,
উনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আইন পাস করেছেন, জি। পার্লামেন্ট বাতিল করে দিয়ে 96 সালে সেই নির্বাচন। হ্যাঁ যেটা আপনি উনি উল্লেখ নির্বাচনে করছেন। গেছেন। হ্যাঁ। উনি কত বড় গণতন্ত্রী বলা মানুষ, সেই নির্বাচনে হেরে যেয়ে কিন্তু একটা শব্দও করেননি, উনি যে অপোজিশনে বসেছেন। এক্স্যাক্টলি। তার অর্থ তার মধ্যে একটা গণতন্ত্রের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা সবসময় জাগ্রত ছিল। জি। তারপরে আমরা আপনি দেখেন 91 সরকারের সময়, 91 যখন ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পরে যখন বিএনপি যখন সরকার গঠন করলো, গঠন করে উনি আমাদের কনস্টিটিউশনে, বিএনপির কনস্টিটিউশন কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, কিন্তু উনি দেওয়ালের লেখন বুঝতে পেরেছিলেন, মানুষের দাবি বুঝতে পেরেছিলেন, মানুষের ভাষা বুঝতে পেরেছিলেন। সেই জন্য উনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তিনি গিয়েছিলেন, জি। এবং পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। সুতরাং না, আমরা বাংলাদেশের ওনাকে নিয়ে আমরা একটু আরো কথা বলবো, মানে পুরো আলোচনাটাই আমরা রেখেছি আসলে ওনার জীবন নানা অজানা, যেহেতু আপনারা একসঙ্গে দীর্ঘদিন রাজপথে থেকেছেন, সরকারে থেকেছেন, সংগ্রাম করেছেন। সাইফুল ভাইয়ের কথাও একটু শুনতে চাই আমি, যেহেতু যুগপৎ আন্দোলনে ছিলেন আপনারা। একটা ছোট্ট বিরতি নিয়ে আমি একটু সময় দিতে পারবো, তখন সাইফুল ভাই একটু বেশি সময় দিতে পারবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন আশা। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। বিরতির আগে যেমন সাইফুল হকের কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আপনারা যুগপৎ আন্দোলন করেছেন একসঙ্গে, বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনারা এর আগেও যখন এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে নানান আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন, একসঙ্গে রাজনীতি করেছেন। আজ তিনি এই পৃথিবীর মায়া কাটালেন, কি বলবেন আজ? জি, আপনাকে ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন প্রিয়ভাজন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সংগ্রামী নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, মানে আজিজ ভাই সম্ভবত আছেন, আজিজ ভাইকে দেখছি। আর আপনাদেরকে আমি সালাম জানাই। আর আমি শুরুতেই বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন এবং সাবেক বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে সকালে বলতে পারেন যে, আমি বলেছি ইতিমধ্যেই, দেশের মানুষকে শোক সাগরে ভাসিয়ে তিনি আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার সংগ্রামী স্মৃতির প্রতি আমি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমাদের লড়াইয়ের যারা সাথী ছিলেন, দীর্ঘ পথ চলায় সবার পক্ষ থেকে আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি। আমি দু তিনটা স্মৃতির কথা একটু বলতে চাই শুরুতে। আমরা এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন, টুকু ভাই নিশ্চয় মনে আছে, তখন আমরা 5 দল, 8 দল এবং 7 দল। এই সময়কালে বেগম খালেদা জিয়া যখন তিনি ঘর থেকে বেরিয়ে, পরিস্থিতি যখন তাকে বাধ্য করলো রাজপথে নামতে এবং বিএনপির মতন একটা রাজনৈতিক দলের হাল ধরতে, আর তখন তার সঙ্গে আমাদের কয়েকবার দেখা হয়েছে। ফলে তার বিনয়, তার সৌজন্য, অন্যদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, আর সেটা তখন ওই সময় আমাদেরকে মুগ্ধ করেছিল। আর পরবর্তীতে যেটা আপনি উল্লেখ করছিলেন একটু আগে, যে বিএনপির পরে 91 সালে বিএনপি ক্ষমতা আসার পরপরই তৎকালীন ওয়ার্কার্স পার্টির একটা প্রতিনিধি দল, আমরা কয়েকটা বিষয় নিয়ে তার সাথে আমরা তৎকালীন আমাদের দলের সভাপতি ছিলেন রাশেদ খান মেনন সহ, তখন আমরা গিয়েছিলাম ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এবং তখনও তার সৌজন্য, বিনয় দেখেছি, এবং তিনি একটু জানতে চাচ্ছিলেন যে তার সরকারের এখন অগ্রাধিকার কি হতে পারে, আমরা কিভাবে বিবেচনা করি, প্রথম 1 দিন, 100 দিন বা 6 মাসের কি কি কাজগুলো হতে পারে। তার এই যে জানতে চাওয়া, বুঝতে চাওয়া, এটা শুধুমাত্র বলার জন্য বলেননি, তা বলা হলো যে তিনি মানে অন্যদেরও চিন্তা ভাবনা জানার তার যে আগ্রহটা, সেটা বলেন খানিকটা একটু অস্বাভাবিক ছিল, সেটা আমাদেরকে মুক্ত করেছে। আরেকটা স্মৃতির কথা আমি বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ। আমরা এভার কেয়ার হাসপাতালে যখন তিনি ছিলেন, বছর 1.5-2 আগের কথা বলছি, আমাদের যুগপথের যখন আন্দোলনটা শেষ পর্যায়ে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা এভার কেয়ার হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। তখন আমাদের প্রায় 40-45 মিনিট আমরা ছিলাম। তিনি যাদেরকে চেনেন, খোঁজখবর নিয়েছেন, কথাবার্তা হয়েছে। তখন আন্দোলনের পর্যায়ে আওয়ামী লীগ, শেখ হাসিনা নানা প্রশ্নে মঞ্চের নেতৃবৃন্দরা তার সঙ্গে কথা বলেছেন, আলোচনা করেছেন, নানা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। কিন্তু তিনি
এবং কিছু কিছু প্রশ্নের মধ্যে পরোক্ষ কিছু উস্কানিও ছিল, তিনি কিছু কথা বলেন কিনা। কিন্তু তার মুখ দিয়ে তার কোনো ক্ষোভ, কোনো ঘৃণা, কোনো আক্রোশ, প্রতিশোধাত্মক কোনো শব্দ, কোনো বাক্য তিনি উচ্চারণ করেননি, যেটা প্রায় অস্বাভাবিক। যেটা ছিল স্বাভাবিক ছিল, কারণ তিনি যে পরিমাণ প্রতিহিংসার তিনি শিকার হয়েছিলেন একটা সাজানো হয়রানিমূলক মামলায়। বাস্তবে তো আগের সরকার তাকে তো আসলে দল এবং রাজনীতি থেকে তারা তাকে সরিয়ে দিতে তারা চেয়েছিলেন, যার জন্য একটা মিথ্যা মামলা, হয়রানি মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে জেলে পাঠানো এবং চরম অমানবিক পরিবেশে তাকে কারাভোগ করতে হয়েছে। সেই যে তিনি অসুস্থ হলেন আরো বেশি, সে অসুস্থতা তিনি আর কিন্তু কাটিয়ে উঠতে পারেননি। এবং আজকে আমি দেখলাম শেখ হাসিনার একটা বিবৃতির কথা আজকে দেখলাম সামাজিক গণমাধ্যমে খুব আলোচিত হচ্ছে, অনেকে কথাটা বলছেন। আর তিনি গণতন্ত্রের উত্তরণের বেগম খালেদা জিয়ার ভূমিকাকে তিনি স্মরণ করেছেন, কিন্তু সম্ভবত তার আগেই তার ক্ষমা প্রার্থনা করার ব্যাপার ছিল। তিনি বা তার দল জীবনের ব্যক্তিগত প্রতিশোধ, প্রতিহিংসা থেকে যে তাকে যে হয়রানি করা এবং তার ব্যক্তি হিসাবে পারিবারিকভাবে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ থেকে শুরু করে পরবর্তীকালে, এবং তার নাম, তার দল, বিএনপি নেতাদের তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তিনি যে ঘৃণা বিদ্বেষ নিয়ে তিনি এবং তার সহকর্মীরা যে ভাষা শব্দ ব্যবহার করেছেন, এগুলোর সাথে আপনারা জানেন। কিন্তু বিস্ময়করভাবে বেগম জিয়ার দিক থেকে তার কোনো প্রতি উত্তর ওরকম নিচু জায়গায় নেমে তিনি কখনো কথা বলেননি, তিনি কোনো প্রতি উত্তর তিনি কখনো দেননি। এই শেখ হাসিনার সুযোগ ছিল এরকম তার এই অপরাধের, অন্যায়ের একটা ক্ষমা প্রার্থনার আজকের দিনের জন্য বড় একটা সুযোগ ছিল, সেই সুযোগটা তিনি হয়তো গ্রহণ করেননি। যাই হোক, আমি যেটা বলতে চাই বেগম খালেদা জিয়া সম্পর্কে, বিএনপি একটা যে রাজনৈতিক দল হয়ে উঠেছে, আমি এটা বহু জায়গায় বলেছি, প্রধানত এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী 9 বছর রাজপথের এই লড়াইয়ের মধ্য দিয়ে পরবর্তীকালে বিএনপি বেগম খালেদা জিয়া যখন 3 প্রধানমন্ত্রী ছিলেন, আর এই আমলে গত 15-16টা বছর একটা চূড়ান্ত রাষ্ট্রীয় দমন, নির্যাতন এবং ফাঁসিবাদী দুঃশাসনকে মোকাবেলা করে যখন বিএনপি দল হিসেবে, একটা মজলুম দল হিসেবে শত শত হত্যা, গুম, খুন, লক্ষ লক্ষ মামলা, প্রায় কোটি মানুষ যখন দশকের বেশি সময় ধরে ঘরের বাইরে পালিয়ে আছেন, কোর্টের বারান্দায় যাচ্ছেন, এরকম একটা দলকে কিন্তু গত 4 দশক ধরে বেগম খালেদা জিয়া তিনি রাজনৈতিক সাংগঠনিকভাবে তিনি নেতৃত্ব প্রদান করেছেন। এবং তিনি, তার প্রশ্ন ছিল গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে, তার এই যে আপোষহীনতা, তার তো ধরেন বড় ছাত্র রাজনীতি তেমন কোনো জায়গাটা ছিল না, কিন্তু মানুষের ভাষা, মানুষের আকুতি, মানুষের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, তিনি এটাকে ধারণ করতে পেরেছিলেন, এটাকে উপলব্ধির মধ্যে এনে এই জায়গাটা পরে আমরা দেখি তার সমগ্র জার্নিতে। তিনি, এই জন্য আমি বলি, তিনি আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার একটা গুরুত্বপূর্ণ আইকনিক একটা ব্যক্তিত্ব হিসাবে তিনি অনেকটা বলতে নিজেকেও তিনি ছাড়িয়ে গেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বেগম খালেদা জিয়ার। ব্যক্তি মানুষের দুর্বলতা থাকে, স্ববিরোধিতা থাকে, অনেক ক্ষেত্রে ব্যর্থতাও থাকে, কিন্তু তার সদিচ্ছার ক্ষেত্রে, গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, মূল্যবোধের ক্ষেত্রে, উত্তরণের ক্ষেত্রে তার যে প্রবল কমিটমেন্ট, এটা কিন্তু মানুষ, আমি মনে করি, দশকের বছর গভীর শ্রদ্ধা সম্মানের সাথে এটা স্মরণ করবেন। জি, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমি যদি সাইফুল হকের শেষ কথা ধরেই আসি, তার যে সংগ্রাম, তার যে লড়াই, এবং একটা প্রেক্ষিতে তিনি আসলে রাজপথে নেমেছিলেন বা রাজনীতিতে পা রেখেছিলেন একটা বিশেষ প্রেক্ষাপটে। জিয়াউর রহমান তার দল যখন গঠন করেন, যে স্বপ্ন নিয়ে দলটা গঠন করলেন, দলটাকে তিনি সাজাতে পারলেন না, তার আগেই তাকে চলে যেতে হলো। ঠিক সেরকম একটা প্রেক্ষাপটে একেবারে লাজুক গৃহবধূ, তিনি রাজনীতির কোনো মঞ্চে ছিলেন না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন না, একেবারে গৃহবধূ, 2 বাচ্চাকে মানুষ করা যাকে বলে, সেই কার্যক্রমের মধ্যে ছিলেন। এরপরে যখন তিনি এই রাজনীতির কঠিন পথে তিনি নামলেন, তারপরে তার যে দলটা আজকে আমরা দেখি, বিএনপি, যে মহীরুহ আকার ধারণ করেছে, এর পুরো কৃতিত্বটাই আসলে বেগম খালেদা জিয়া পাবেন, সেটাই স্বাভাবিক। তার এই যে পথচলা, এই পথচলার একটা দীর্ঘ সময় আপনি নেত্রী হিসেবে তাকে পেয়েছেন, সেটি যদি একটু আমাদেরকে
একটু মূল্যায়ন করেন বা ব্যাখ্যা করেন। না, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে বেগম খালেদা জিয়াকে যে বলে আপসহীন নেত্রী, আপসহীন নেত্রী এই জন্যই বলে যে উনি যেটা মনে করেন যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন, সেটার জন্য সেই উদ্দেশ্য মানে সেই লক্ষ্য থেকে উনি কোনো সরেন নাই। যখনই গণতন্ত্র মানে প্রশ্নবদ্ধ হয়ে গেছে, যখন গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছি, তখনই কিন্তু উনি রাজপথে নেমেছেন। এই যে ওনার রাজপথে নেমে গণতন্ত্রের জন্য যুদ্ধ করা, লড়াই করা এবং লড়াইয়ের শেষ পর্যন্ত জয়লাভ করে আপনার নির্বাচন করে উনি দেশের প্রধানমন্ত্রী হওয়া, এটা কিন্তু ছিল ওনার যে উনি যে কোনো আপোষ করে নাই। আমরা 96 সালে দেখেছি আপনার 86 সালে দেখেছি আপনার আর একজন নেত্রী আপোষ করেছে। এখন যে একটি দল আছে তারাও আপোষ করেছে, কিন্তু বেগম খালেদা জিয়া একা লড়ে গেছে, লড়ে 91 পতন করে উনি ইলেকশন করেছেন। এই যে ওনার দৃঢ়তা, এই যে উনি যে মানুষ ওনাকে তলাতে পারে নাই, এই জন্যই কিন্তু আজকে বেগম খালেদা জিয়া। আবার দেখেন এই যে 2006 সাল থেকে এই যে 111-এর গভর্নমেন্ট, তারপর আওয়ামী লীগের এই 17 বছর উনি কিন্তু লড়ে গেছেন। উনি ওনার পথ থেকে পথচ্যুত হন নাই। উনি গণতন্ত্র চেয়েছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, শেষ পর্যন্ত লড়াই করেছেন। এবং ওনার শরীর খারাপ, ওনার আপনার অসুস্থ, বিদেশে দিচ্ছে না, নানান রকমের অত্যাচার, এত অত্যাচার পরেও কিন্তু উনি নিজেকে কখনোই এই অন্যায়ের কাছে আপোষ করেন নাই। উনি ছিলেন বলেই আজকে এই স্বৈরাচার পতনের পরে আমরা একটা যখন সুবাতাস পাচ্ছিলাম, গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছিলাম, তখন সেই মুহূর্তে আমরা বেগম খালেদা জিয়াকে হারালাম। এটা জাতির জন্য খুবই একটা বড় ক্ষতি এবং আমাদের জন্য তো ক্ষতি। এবং যদি আমরা সবাই ওনার আদর্শকে ধারণ করি, তাহলে বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে যদি পারি, তাহলেই আমাদের দলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। জি, আপনি একটু আগে চলে যেতে চেয়েছেন, যে কারণে আপনাকে আমি একটু মানে প্রশ্ন একটু বেশি করছি। যদি একটু আমাদেরকে বলেন যে তার সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, আমরা আসলে বাইরে থেকে তাকে যেভাবে দেখি, সংবাদ মাধ্যমে যতটুকু জানতে পারি, তার বাইরেও আপনি যেহেতু সরকারি থেকে সহকর্মী হিসেবে কাজ করেছেন, আবার একই রকমভাবে রাজপথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন, দল পুনর্গঠনে বা দল গঠনে একসঙ্গে কাজ করেছেন, সেই জায়গা থেকে মানে আমরা একটু তার মানে অন্দরমহলের কথা জানতে চাই, একটু ভিতরের যে জিনিসগুলো আসলে হয় না, মানে নেতা কর্মীর মধ্যে যখন আসলে কাজের বাইরেও অনেক বিষয় থাকে যেগুলো আসলে কর্মীদেরকে খুবই আপ্লুত করে, বা আপনাকে যেটা যে বিষয়টা আপনার মনে দাগ কেটেছে বা আপ্লুত করেছে। বেগম খালেদা জিয়ার সাথে কাজ করে আনন্দ হচ্ছিল, উনি টোটাল ফ্রিডম দিতেন, উনি ইন্টারফেয়ারটা করতেন না আর কি। এবং যার জন্য আপনি নিজের যে আইডিয়াগুলোকে প্রস্ফুটিত করতে পারতেন, এবং ওনার কাছে যে যদি ওনার সাথে আলোচনা করা যেত, ওনার সাথে যদি কথা করা যেত, ওনাকে যদি জিনিসটা বোঝানো যেত, উনি কিন্তু পুরো দায়িত্ব দিয়ে দিত কাজ করার জন্য আপনার। সেটা ছিল ওনার সাথে কাজ করার সবচেয়ে বড় বিউটি আর কি আপনার। উনি কখনো অযথা, যেমন আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলাম, ওনার অধীনেই ছিলাম, কিন্তু আমি কিন্তু মোটামুটিভাবে ইন্ডিপেন্ডেন্টলি মন্ত্রণালয় চালিয়েছি। যেহেতু উনি প্রধানমন্ত্রী ছিলেন, সব ব্যাপারে তো ওনার সাথে যাওয়া যেত না, কিন্তু কোনো সময় এগুলো নিয়ে কোনোদিন প্রশ্ন করে নেই আর কি। তো এই দিক দিয়ে এই যে আপনার ডেলিগেশন অফ পাওয়ার, যেটা প্রশাসন চালানোর জন্য সবচেয়ে বড় জিনিস, উনি কিন্তু এটা ডেলিগেট করতে বেশি ভালোবাসতেন এবং সেইভাবেই চালাতেন। এবং প্রত্যেকটা মন্ত্রীরই এরকম ডেলিগেশন অফ পাওয়ার আছে। আর একটা হচ্ছিল যে উনি
মানে আমরা যারা জুনিয়র ছিলাম, জুনিয়ররা অনেক সময় আমরা হয়তো কোনো সিনিয়রের ব্যাপারে যদি কমপ্লেন করতাম, তো উনি বলতেন যে তোমরা এত ধৈর্যহীন হগের জন্য, ওনাদের বয়স হয়েছে, ওনাদের কাছ থেকে কাজ শেখো, আমাদের কাছে না এসে বলে ওনাদের কাছ থেকে শেখো, কাজ করো। এই যে আপনার ব্যালেন্স করতেন উনি, এটা একটা ওনার বিরাট বড় গুণ ছিল আপনার সরকার পরিচালনায়। তো সেই জন্যই বেগম খালেদা জিয়া যে শুধু আপসীন না, উনি মানুষ একটা সরকার চালানোর জন্য যে কোয়ালিটি প্রয়োজন সেগুলো আমাদের বেগম খালেদা জিয়ার মধ্যে ছিল, এবং সেই জন্যই আমরা ঠিকমতো কাজকর্ম করতে পেরেছি। জি আজিজ ভাই, বিরতির আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, আমার বিরতিতে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে প্রায় 40 বারের বেশি তার সঙ্গে আপনার দেখা হয়েছে, নানান পেশাগত কারণে দেখা হয়েছে, কথা হয়েছে, এবং সবাই যেটা বলছিলেন যে তিনি আসলে ভালো শ্রোতা ছিলেন। এটা একটা মানুষের অনেক বড় গুণ। আমরা তো আসলে কথার মধ্যে ইন্টারাপ্ট করি বা কথার মধ্যে ঢুকে যাই, নিজের কথাটা বলতে বেশি পছন্দ করি অন্যের কথাটা শোনার চাইতে। সেই জায়গা থেকে আপনার সঙ্গে যদি সেই অভিজ্ঞতা দেখেন, আমি 2 বারে সাংবাদিক ফেডারেশনের মহাসচিব ছিলাম 4 বছর। তিনি ওই সময়ে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের প্রেস ক্লাবে আসতেন অতিথি হয়ে, এবং তার একই মঞ্চে বসে আমি বক্তৃতাও দিয়েছেন। এছাড়া আগে হরতাল কালচার ছিল, বিশেষ করে আওয়ামী লীগ হরতাল ডাকতো, হরতাল ডাকলেই তিনি আমাদের টিমটাকে ডাকতেন, সিনিয়রদেরকে। এখন তাদের প্রায় সবাই মারা গেছে, 3 জন বেঁচে আছি। তো ডাকতো এবং তিনি আলোচনা করতেন, ইস্যুভিত্তিক আলোচনা করতেন, তিনি শুনতেন এবং তিনি আড্ডাও মারতেন আমাদের সাথে। এবং তিনি বেশিরভাগই শুনতেন। যেমন ধরেন আমার একটা স্মৃতি আছে, ধরেন আমি মন্ত্রীর নাম বলবো না, আমাদের সাংবাদিকদের মধ্যে একটা দাবি ছিল যে তাদের আবাসিক সমস্যার সমাধান হওয়া। তিনি কনসার্ন মিনিস্টারকে 3 বার বলেছিল, 3 বার। আমি যতবারই দেখা হয়েছি আমি বলছি, ম্যাডাম এটা তো অমুক জায়গায় আটকা আছে। তিনি টেলিফোন করে সাথে সাথে বলে দিতেন, এটা আটকা আছে কেন, এটা ছেড়ে দাও, ছেড়ে দাও। তারপরে সেই জমিটা অনেক শর্ত টর্ত দিয়ে দিছে। তখন কিন্তু তাকে বলছিলাম যে ম্যাডাম জমিটা দিছে কিন্তু অনেক শর্ত টর্ত দিয়ে দিছে, যার এই শর্ত পূরণ করা তো কঠিন। তখন এটার জন্য সেই মন্ত্রীকে কিন্তু তিনি আমাদের সামনে বেশ করছে, তুমি কি তোমার জায়গা নাকি, তুমি জমি দিবে, ওরা ঘরবাড়ি করবে, প্লেন সুবিধার মতো করে বলতো। অর্থাৎ তিনি কিন্তু সবার কমিউনিটির বলেন, যাকেই বলেন, উপকার করার কিন্তু একটা দারুণ মনোভাব ছিল। তারপরে ধরেন বিএনপি ক্ষমতায় ছিল, শেষ সময়ে শ্রমিকদের জন্য আইন ছিল 50টা, এটাকে একটা আইনে নিয়ে আসে। সেখানে আমাদের প্রতিনিধিত্ব ছিল না, সাংবাদিকদের প্রতিনিধিত্ব ছিল না। আমি কিন্তু ওই সময় বড় বড় মন্ত্রীরা ছিল, যেমন মওদুদ আহমেদ ছিলেন, মান্নান ভূঁইয়া ছিলেন, এই টাইপের বড় বড় 5-6 জন ছিল। আমরা 2 জন সাংবাদিক ছিলাম। আমি কিন্তু এই ফাঁক দিয়ে বলছি, ম্যাডাম আমরা তো জানলাম না এরকম একটা আইন হলো, কিন্তু আমাদের তো অমুক আইনটা, এটা তো আমাদের ফ্রিডম তো কাট হয়ে গেল। তখন উনি বলেছিলেন আমি ঠিক করে দেব, কিন্তু তিনি ঠিক করার সুযোগ পান নাই। তো এই জন্যই বলছি যে উনি কিন্তু শোনেন এবং ঐশ্বরিক ক্ষমতা ছিল তার। আপনার 2 জনের সাথে আলাপ করলে সে ঠিক সঠিক জিনিসটা পিক আপ করতো। এবং যেমন টুকু ভাই বলল, কোনটা ধরেন একটা পেশার বা সাংবাদিকদের উপকার হবে বা অমুক শ্রমিক গোষ্ঠীর উপকার হবে, দেশের উপকার হবে, ওটা ঠিকই পিক আপ করতেন এবং তিনি ওটা কিন্তু মনে রাখতেন। সবচেয়ে বড় কথা, 2বার বললেও ওটা মনে রাখতেন। তো এই জন্যে আমি বলবো যে এই জন্যেই তারপরে যেটা টুকু ভাই বললেন, আমি বলবো যে জিনিসটা তিনি অ্যাকসেপ্ট করতেন সেটার ব্যাপারে তিনি আপোষহীন থাকতেন। আর আপোষহীন উপাধিটা পেল ওই সময়ে যখন হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলন করলো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সেই সময় কিন্তু আপনার আপোষহীন খেতাব তিনি পেলেন, জনগণ অটোমেটিক তাকে আপোষহীন বলতো। এবং শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু তার
জীবন সন্ধিক্ষণেও কিন্তু আপোষ করে নাই। জি। এই জন্যে তিনি আপোষহীন, এই জন্যই সারা পৃথিবী জুড়ে তিনি সমুদ্রে বিশ্বের কিন্তু তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। হ্যাঁ, হ্যাঁ, তো তিনি কিন্তু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং তিনি আপোষহীন। এবং আপনি যেটাও বলেছে, আলাপে যেটা বলতেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় পান নাই, তিনি কিন্তু সংগঠনটা করেছেন, কিন্তু এটার বিস্তৃতি ঘটিয়েছে এটা বেগম খালেদা জিয়া। জি। এবং এই জন্য আমি বলছি, ধরেন তারেক রহমান সাহেবের সাথে দেখা হয়েছে, আমি বলেছি 2 বার যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান। অর্থাৎ তিনি যে সৎ, এই পরিমাণ রাষ্ট্রনায়ক আপনি পৃথিবীতে এত সৎ লোক পাবেন না। তার নিজের আত্মীয় পরিচয় দিত না, ঠিক, কোনোদিন তদবির করেন নাই। এবং তিনি তার সবসময়, আপনি দেখেন, আমি তো তার সাথে পরিচয় ছিল আমার, তিনি কিন্তু মন্ত্রী, রাজনৈতিক দলের বাইরে প্রত্যেকটা সেক্টরের জন্য স্পেশালিস্ট যারা বিশেষ অধিকারী তাদের সাথে আলাদা আলাপ করতেন। পার্টির লোকরা কিন্তু অনেক সময় ফ্ল্যাটারিং করে, মানে নেতাকে সন্তুষ্ট করার জন্য হ্যাঁ, কথা বলে। কিন্তু এই জন্য এর বাইরেও উনি একটা wing রাখতেন। প্রকৃত চিত্রটা পাওয়ার জন্য বাইরের থেকে কথা এটা জিয়াউর রহমানের কথা বলছি। এটা জিয়াউর রহমানের জি, কথা। exactly. আর ম্যাডাম কিন্তু সবার কাছে, ক্রস সেকশন অফ পিপুলের কাছে জানার চেষ্টা করতেন এবং কারেক্ট জিনিসটা উনি, ওনার ঐশ্বরিক ক্ষমতা ছিল বলে আমার ধারণা। জি। সাইফুল হক, মানে এই যে একটা মানে অসম্ভব একজন ব্যক্তিত্ব, যিনি শুনতেন বেশি, আপনি নিজেও বলেছেন যে, এবং তিনি কখনো মানে একজন রাজনীতিবিদের জীবনে মানে বর্ণাঢ্য এই কারণে যে তাকে আসলে তিনি জেল খেটেছেন, রাজপথে হেঁটেছেন, শীর্ষ পদে থেকেছেন দেশের, আবার সেখান থেকে তিনি বিরোধী দলে গেছেন, এক পর্যায়ে মানে প্রতিহিংসার শিকার হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, সন্তান মারা গেছে দূরে, এক সন্তানকে আবার বিদেশে নির্বাসিত থাকতে হয়েছে, মানে একটা অসম্ভব প্রতিকূল একটা পরিবেশে গড়ে ওঠা একজন নেত্রী। বাংলাদেশের যে জীবন, এই বাংলাদেশের জীবনের একটা বড় অংশ জুড়ে আসলে তার রাজনৈতিক যে যদি ইতিহাস, যেটি বাংলাদেশের ইতিহাস লেখা হয়, তিনি আসলে খুব বর্ণাঢ্য একটা চরিত্র হিসেবে হয়ে থাকবেন। মানে সেই জায়গায় আসলে আপনি কি দেখেন, তার মূল্যায়ন কি করে করেন, তার দল এত বড় করে গড়ে ওঠার ক্ষেত্রে? একটা হলো যে আমি মনে করি, ধরুন বিএনপি অন্য অনেক রাজনৈতিক দলের মতন ডেফিনেট অথবা পার্টিকুলার কোনো মানে ডেফিনেট কোনো ইডিওলজি আর ডেফিনেট কোনো টকবদ্ধ কোনো রাজনীতি, কোনো মতাদর্শ, ঠিক এটার বিপরীতে বরঞ্চ এভাবে দেখি, বিএনপি দলটা যেভাবে গড়ে উঠেছেন জিয়াউর রহমান সাহেবের হাত ধরে, এবং পরবর্তীতে আপনি যদি খেয়াল করেন, সমাজের নানা ইডিওলজি, নানা মতাদর্শ, নানা সংস্কৃতি, নানা বিশ্বাসের মানুষ, যাদের ভিন্ন ভিন্ন চিন্তা, ভিন্ন ভিন্ন ঐতিহ্য, ভিন্ন ভিন্ন রাজনৈতিক উত্তরাধিকার অনেকের ছিল, তাদের সবাইকে কিন্তু বিএনপির মধ্যে অ্যাকোমোডেট করতে পারা, সবাইকে বিএনপির ভিতরে জায়গা দিতে পারা, কাজটা খুবই কঠিন। কারণ এত ভিন্ন ভিন্ন চিন্তা, আদর্শ, রাজনৈতিক ধারার মানুষকে নিয়ে একটা রাজনৈতিক দল হয়ে ওঠা, এটা বিএনপির দিক থেকে যদি দুর্বলতা মনে করেন হতে পারে, আবার এটা অসাধারণ, এটা বৈচিত্র্যপূর্ণ যে দল, যেটা সমাজের নানা অংশের মানুষকে যেটা ধারণ করছে, এই যে ধারণ করতে পারা এবং একসাথে দীর্ঘ পথ চলতে পারা, সম্ভবত বাংলাদেশের যে সংস্কৃতি, যে আমরা নানা ধরনের, নানা বিশ্বাসী, নানা আদর্শের মানুষ কিভাবে একসাথে চলতে হয়, এটা তার দলের বাইরে যে তিনি যখন সরকার গঠন করেছেন, এটা নিয়ে সমালোচনা আছে কারো কারো। তিনি বিশেষ করে 2001-এ যাদেরকে নিয়ে তিনি সরকার গঠন করেছেন, কিন্তু একই সাথে তিনি নানা অংশের মানুষকে তিনি অ্যাকোমোডেট করতে চেয়েছেন। আবার যখন তিনি বিরোধী দলের ছিলেন, আপনি খেয়াল করবেন, তখন কিন্তু তিনি আবার বিরোধী দলেও তিনি সবাইকে, সরকারে থাকা অবস্থায় কিন্তু বিরোধী দলকে বিবেচনার মধ্যে রাখা, বিরোধী দলকে মূল্যায়নের মধ্যে রাখা, বিরোধী দলের সাথেও কাজ করার যে রাজনীতির সংস্কৃতি, যেটা আমাদের এখানে প্রায় অনুপস্থিত। আমাদের এখানে সরকারের কাজই হচ্ছে বিরোধী দলকে দমন করা, নিপীড়ন করা, এবং যেটা চূড়ান্ত পর্যায়ে গেছে গত 15-16 বছরে।
বিএনপিকে ছত্রভঙ্গ করার চেষ্টা হয়েছে একবার 2007-8 সালে, আর তারপরে আমরা দেখলাম বিশেষ করে 13-14 সালের পর থেকে এ পর্যন্ত বিএনপিকে বহুদা বিভক্ত করা, ছত্রভঙ্গ করা। কিন্তু এরকম একটা কঠিন প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমি যেটা বলেছি, ব্যক্তিগত পারিবারিক নানা দুর্যোগ, শোকের ঘটনা, তারপরও রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক যে টলারেন্স, যেটা বিশেষ করে আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এখন প্রায় হারিয়ে যেতে বসছে। এবং দুর্ভাগ্যজনকভাবে এত বড় গণ অভ্যুত্থানের পরেও গত 1.5 বছরে আপনি খেয়াল করবেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি দিয়ে আলোচনা মোকাবেলা করার পরিবর্তে এবং যেখানে অশ্লীল অরুচিকর শব্দ, বাক্য, এবং যেটা গোটা রাজনৈতিক সংস্কৃতির গুরুতর একটা অবনমন যেটা ঘটিয়েছে, এই জায়গা থেকে বেগম জিয়া ছিলেন অনন্যতার একটা জায়গাটা। আমি খুব অল্প ওনার সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা বলার যেটুকু যখন সুযোগ হয়েছে, এই জায়গাটা কখনো মনে হয়নি যে তার ব্যক্তিগতভাবে তিনি কোনো বিদ্বেষ, কোনো হিংসা, কোনো প্রতিশোধাত্মক কোনো মনোভাবের দ্বারা তিনি কিন্তু তাড়িত হচ্ছেন। এটা সম্ভবত বিএনপিকে দল হিসেবে গড়ে তোলা এবং বিএনপির বহুমাত্রিক যে রাজনীতি, আমাদের বৈচিত্র্যপূর্ণ সমাজ সংস্কৃতির মধ্যে বিএনপির জনমানুষের দল হয়ে ওঠা, জননন্দিত দল হয়ে ওঠা সম্ভবত প্রধান চাবিকাঠির জায়গাটা সম্ভবত এইখানে। এটা মনে প্রাণভোমরা সম্ভবত এইখানে। এই জায়গাটা বিএনপি যদি অব্যাহত রাখতে পারে, রাজনৈতিক প্রতিপক্ষের সাথেও একটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে চলার যে জায়গাটা, এটা সম্ভবত বেগম খালেদা জিয়ার এই উত্তরাধিকার বিএনপি আগামীতে যদি বজায় রাখতে পারে, যেটা তারেক রহমান 25 তারিখে দেশে এসে তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন, তিনি বিভাজনের পরিবর্তে ঐক্য এবং দেশ হিসাবে জনগণের যে ঐক্য সংহতির কথা বলেছেন, এই উত্তরাধিকারটা সম্ভবত বিএনপির ভবিষ্যৎ, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎটা সম্ভবত এখানে অনেকখানি নিহিত। এর বাইরে গেলে আমাদের হানাহানি বাড়বে, বিভাজন বাড়বে, হিংসা বিদ্বেষটা বাড়বে। ঠিক। ইকবাল হাসান মাহমুদ টুকু যদি এখানে খুব কিছু যুক্ত করতে চান অল্প সময়, তারপরে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। আপনি যেটা সাইফুল হক সাহেব বললেন, যেটা আর কি, যে উনি সবসময় বিভাজনের রাজনীতি বিশ্বাস করতেন না। উনি বিশ্বাস করতেন যে একটা জাতীয় ঐক্যের মাধ্যমে দেশটা পরিচালিত হোক। কারণ জাতির অগ্রগতি ডিপেন্ড করে হলো আপনার বিভাজন কমিয়ে দিয়ে ঐক্যবদ্ধভাবে জাতির সমস্যাগুলোকে ফেস করার জন্য, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন। এটাকে বেগম খালেদা জিয়া এটাকে আরো বেশি ভাবে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেছেন। এবং আপনার এইটাই ছিল আপনার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মূল কাঠামো, সেটাকে উনি ভিতটা দৃঢ় করেছেন। যার ফলে আপনারা দেখেছেন যে ওনার নেতৃত্বে এই যে 17 বছরে আমাদের একবার তৃণমূল পর্যায় থেকে একবার উপর পর্যন্ত শত চেষ্টা, অত্যাচার, নির্যাতন করেও কিন্তু আমাদেরকে দমাতে পারে নাই। তার কারণটা ছিল যে স্পিরিটটা ছিল বেগম খালেদা জিয়ার। এই বেগম খালেদা জিয়ার এই স্পিরিটটা আমরা ধারণ করতে পেরেছিলাম বলেই আমাদেরকে কেউ দমন করতে পারে নাই। আমাদেরকে সবাইকে তো অত্যাচার করেছে, আমাদেরও জেল হয়েছে, হয়েছে, কিন্তু আমরা ওই ওনার যে উনি যে আপনার শক্তভাবে থেকেছেন, জেল ফেস করেছেন, এইটা আমাদেরকে সাহস জুগিয়েছে। এবং সেই সাহসেই কিন্তু আমরা এই দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ ইকবাল হাসান মাহমুদ টুকু, আপনাকে যুক্ত হবার জন্য আজকে 71 জার্নালে। সাইফুল হক এবং আপনি থাকবেন আমাদের সঙ্গে, আমরা আরেকজন অতিথিকে একটু যুক্ত করে নেব। দর্শক, 71 জার্নালে সঙ্গে থাকবেন আশা করি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। আমরা আজ আলোচনা করছি দিনের প্রধান খবর, বেগম খালেদা জিয়া। তিনি অনন্ত লোকে পাড়ি দিয়েছেন, তার জীবন, কর্ম, রাজনীতি, এগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলছি। এই মুহূর্তে একটু যুক্ত করে নেব সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটনকে। লিটন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। কর্মসূত্রে আপনি তার কাছাকাছি যাবার সুযোগ পেয়েছেন, বিশেষ করে আপনি যখন রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি ছিলেন, তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। নিশ্চয়ই আপনাদের কাজের সূত্রে
কাছাকাছি আসার সুযোগ হয়েছে। আজকে তিনি পৃথিবীর মায়া কাটিয়েছেন। আজকে আসলে কি বলবেন এখন? আপনাকে অনেক ধন্যবাদ ৭১ জার্নালে আমন্ত্রণের জন্য। আমি প্রথমেই বেগম খালেদা জিয়ার ওনার যে রুহের মাগফিরাত কামনা করছি। উনি একটি কমপ্লিট লাইফ, যে মানুষের জীবনের যে জন্ম এবং মৃত্যু, এটা হচ্ছে শুরু এবং শেষ, এবং আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা কোরআনে, আমাদের পবিত্র কোরআনে উল্লেখিত আছে। তো তিনি মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি গেছেন, আমাদের ছেড়ে গেছেন, কিন্তু তিনি এক জীবনে যে অসংখ্য অধ্যায় রেখে গেছেন তা থেকে কয়েকটি জিনিস শেখার আছে। ওনার সরকারের সময় 2003 থেকে 5 আমার রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব হিসেবে কাজ করার সুযোগ হয়েছে, এবং পরে আমি উচ্চশিক্ষার জন্য বাইরে গেলে ওনার পুত্রকে যখন, বিশেষ করে তারেক রহমান সাহেবকে যখন এক্সাইল করা হয়, তখন প্রথম কয়েক বছর উনি চিকিৎসা নিয়েছেন। তারপরে গণতান্ত্রিক যে সংগ্রাম, আমরা যারা মানবাধিকার কর্মী, সিভিল রাইটস ওয়ার্কার ছিলাম, দেশে সাংবাদিকতা করেছি, বিদেশেও সাংবাদিকতা করেছি, তো তখন এই সিভিল রাইটস অ্যাক্টিভিজম করতে গিয়ে আমরা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে, ওনারা রাজনৈতিক কাজ করেছেন, আমরা যারা সিভিল রাইট ওয়ার্কার, আমরা প্যারালালি নানাভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছি। সো সরকারের সঙ্গে কাজ করা এবং পরবর্তী যে মানবাধিকার এবং গণতন্ত্রের সংগ্রামে এখানে অনেকগুলো অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাগুলো আমি খুব সংক্ষেপে যদি বলতে চাই, এই কমপ্লিট লাইফ থেকে আমরা কতগুলো 4টে জিনিস যদি আমি বলি খুব সহজ সরল ভাবে, তিনি কিন্তু তার জীবনের উপসংহার হিসেবে এই জিনিসগুলো আমাদেরকে দিয়ে গেছেন, এবং এর উপর গবেষণা হবে, অনেক কিছুই হবে, কারণ তৃতীয় বিশ্বের দেশগুলোতে গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়ায় যে কঠিন সংগ্রাম করতে হয়, এবং সেখানে অল্প কিছু মানুষ বিশ্বব্যাপী সুখ্যাত হয়ে আছে। আজকে তার জন্য তার যে জানাজা এবং তা দেশের, বাংলাদেশের মানুষের প্রতি সংহতি প্রকাশ করতে, তার প্রতি শ্রদ্ধা জানাতে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলো, বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার, নেপাল এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী, তারা আসছেন। অর্থাৎ দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থা, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গঠন করে, উনি ভারত বিরোধী বড় বড় বক্তৃতা কখনো তিনি দেননি, শহীদ জিয়া, বেগম খালেদা জিয়াও দেননি, কিন্তু তারা যে কাজটি করেছেন, সক্রিয়তায় পিঠ শক্ত করে সোজা হয়ে দাঁড়ানো একটি দেশ। তো সেখানে এই যে ধারাবাহিকতা, এখানে 4টি জিনিস আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ তার জীবন এবং তার থেকে শেখার। একটি হচ্ছে যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীনতা, দেশের স্বার্থে আপোষহীনতা, স্বৈরাচার আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীনতা, এবং সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জীবন আলেখ্য, সেই জীবন আলেখ্যের মধ্যে কিন্তু একটা কাব্যলোক রয়েছে, সেটি হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। অর্থাৎ যে মানুষ ইমানের অংশ হিসেবে, রাজনীতির অংশ হিসেবে, সার্বভৌমত্ব গণতান্ত্রিক চেতনার অংশ হিসেবে দেশকে ভালোবাসবেন, প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশ, বিদেশের প্রতি কোনো নির্ভরতা অথবা বিদেশের শক্তি দিয়ে নিজের শক্তি বলিয়ান করা, এরকম কোনো ধ্যান ধারণায় তারা বিশ্বাসী ছিলেন না, এবং যেটা বেগম খালেদা জিয়া নিজের জীবন দিয়ে বারবার ভিকটিম হয়ে সেটি প্রতিষ্ঠা করেছেন। আজিজ ভাই তার কথায় অনেক কিছু বলেছেন, পেশাদারদের হ্যান্ডেল করা, কিন্তু এর চেয়ে আরো মৌলিক যে জিনিসটি, সেটি হচ্ছে যে প্রত্যেকটি পেশার সঙ্গে তিনি এভাবে সম্পর্কিত করেছেন, কারণ এই পেশা শক্তিশালী হলে, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। এবং দেখুন, সেই প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশের যে উপাখ্যানটি তিনি তার সন্তানের হাতে দিয়ে গেছেন, তিনি তার সেই সন্তানের হাতে দেওয়ার পর, অর্থাৎ জনাব তারেক রহমান এই পরিবারে বেঁচে থাকা একমাত্র সদস্য, ইতিমধ্যে কোকো সেভাবে নিপীড়নের মধ্য দিয়ে তিনি চলে গেছেন, এবং সেখানেও কিন্তু আজকে এটি দিয়ে গেছেন, এবং তার পুত্র কিন্তু সেটিকে এখানে রিনেমিং হয়েছে কি সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ শুধুমাত্র কথার কথা নয়, প্রথম বাংলাদেশ আমার শুধু কথার কথা নয়, তার পূর্ণ জীবনের যে সংগ্রাম, সেই ৭১ থেকে তিনি এবং তার 2 পুত্রকে নিয়ে যেভাবে পাকিস্তানি বাহিনীর গান পয়েন্টে, আমরা যদি সেদিন বাংলাদেশ যদি পরাজিত হলো তাহলে তাদের কি পরিণতি হতো আমরা সবাই এখন চোখ বন্ধ করলেই জানতে পারি। আমার মনে হয় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আর তার পুত্রের হাতে যখন পতাকাটি গেল, তিনি এটিকে নতুন পরিস্থিতির আলোকে সবার আগে বাংলাদেশ বলে এই মানুষগুলোর জীবনে আমার মনে হয় এই 4টি বিষয় আমাদেরকে দিয়ে গেলেন, এবং প্রমাণ সহ তাদের সমস্ত ত্যাগ তিতিক্ষা সহ, এটি হচ্ছে আমি মনে করি আজকে ওনার যে প্রস্থান, ওনার যে ইন্তেকাল, সেখানে আমাদের মূল শিক্ষণীয় বিষয়। জি, সাইফুল হক, আপনি আপনার বক্তব্যের মধ্যে বলছিলেন যে বিএনপি অনেক মতের মানুষকে আসলে অ্যাকোমোডেট করতে পেরেছিল, এবং সেটা
বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব সেটার কারণেই অনেকটা সেটি ধরে রাখতে পেরেছিলেন সবাইকে। সেই জায়গায় আসলে চ্যালেঞ্জ কি দেখেন সামনের দিনে? বিএনপি কি তার এই যে মানে অনেক মতকে অ্যাকোমোডেট করার যে স্বকীয়তা, যে আলাদা অনন্য একটা চেহারা, সেটা ধরে রাখতে পারবে? আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা হলো যে যেটা আমি মনে করি যে এই নানা চিন্তার মানুষকে অ্যাকোমোডেট করতে পারার যে রাজনৈতিক শৈলী, এটা আমাদের বিদ্যমান রাজনীতির মধ্যে এটা প্রায় অনুপস্থিত। কোনো একটা ছোটখাটো প্রশ্নে দ্বিমত হলেই আলাদা অবস্থান, ভিন্ন অবস্থান, দল ভেঙে যাওয়া, দল ছুট হয়ে যাওয়া, আলাদা অবস্থান নেওয়া, এটা মোটামুটি আমাদের মজ্জাগত এখানকার। বিএনপি যে টিকে আছে তার একটা বড় কারণ হচ্ছে এটা। আর থাকে না, কোনো একটা জিনিসের একটা ভর কেন্দ্র থাকে। বেগম খালেদা জিয়া ছিলেন বিএনপির জন্য রাজনৈতিক দিক থেকে, সাংগঠনিক দিক থেকে আস্থা ভরসার একটা ভর কেন্দ্রের জায়গাটা। এটা একদিনে অর্জন হয়নি। তিনি কেবলমাত্র জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবেই এটা হতো তার জন্য একটা উত্তরণের কারণে একটা জায়গা, কিন্তু পরবর্তী জায়গাটা তাকে ইঞ্চিতে ইঞ্চিতে তাকে কিন্তু তৈরি তাকে করতে হয়েছে। এখানে যেটা বললাম, তাকে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে কত ট্রল হয়েছে, তার সীমাবদ্ধতা নিয়ে কত ট্রল হয়েছে, ব্যক্তিগত তাকে কত আক্রমণ করা হয়েছে, জন্মদিন নিয়ে তারপরে কত ধরনের ট্রল, কত ধরনের সমালোচনা। এগুলো কিছু কিছু বিএনপির অতি উৎসাহীরাও কিছু কিছু তৈরি করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মধ্যেও এই পুরো জার্নির মধ্যে তিনি কখনো দিশেহারা হননি, বেসামাল হননি। ঠান্ডা মাথায় বিএনপির মতন একটা দলকে যে দল হিসেবে গড়ে তোলা, এবং এটা প্রবল, আমি যেটা বলেছি, বিএনপি দল হিসেবে প্রথম গড়ে উঠেছিল এই এরশাদের সামরিক স্বৈরতন্ত্র বিরোধী নববছরে। আর আমি বহু জায়গায় বলেছি, আমি বিএনপি নেতাদেরকে বলেছি যে গত 15 বছরে একটা রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়ে বিএনপিকে বলতে পারেন আওয়ামী লীগ একটা পিটিয়ে নির্যাতন নিপীড়ন করে করে একটা জননন্দিত দলে আজকে কিন্তু তারপরে হলো পরিণত করেছে। তো এই জায়গাগুলো তিনি কিন্তু এই যে বললাম আইকনিক যে চরিত্র, ভরসার জায়গাটা, এটা একটা হয়ে ওঠা। বিএনপির জন্য চ্যালেঞ্জের একটা জায়গা আছে। চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে, আমি মনে করি একটা হলো, যদি আগে একটু সাংগঠনিক দিক থেকে বলি, বেগম জিয়ার এই নেতৃত্বের জায়গার এখন যে শূন্যতা তৈরি হলো, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন যিনি আশা করা যায় যিনি এখন চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করবেন, তিনি এই বহুত্ববাদী যে রাজনৈতিক সংস্কৃতি, বিএনপির মধ্যকার ঐক্যের সেতুবন্ধন হয়ে ওঠা, এই যে কেন্দ্রীভূত ইতিহাস, কখনো কখনো একটা ব্যক্তির মধ্য দিয়ে, কখনো ইতিহাসের একটা নির্দিষ্ট বলে না, ইতিহাস অনেক সময় ব্যাক বেঞ্চারদের ইতিহাসের সামনে নিয়ে আসে। এখন তারেক রহমান যদি এই জায়গাটা কিন্তু অর্জন করতে পারেন, আরেকটা গুরুত্বপূর্ণ একটা যৌথ নেতৃত্বের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তারেক রহমানকে এখন স্ট্যান্ডিং কমিটিতে অনেক প্রজ্ঞাবান, তার চেয়ে বয়সে অনেক বড়দেরকে নিয়ে কাজ করতে হবে। তিনি 16-17 বছর তিনি কিন্তু এই টিম নিয়ে তিনি কিন্তু কাজ করে আসছেন, উপর থেকে নিচ পর্যন্ত। তার সাথে অর্গানিক যে রিলেশনশিপ তৈরি হয়েছে নেতা কর্মীদের, এটা মনে ভরসার জায়গা। আর পরবর্তীতে হচ্ছে বাংলাদেশের প্রবল প্রতিহিংসার যে রাজনীতি, বৈরিতার যে রাজনীতি, সেই রাজনীতিকে আপনি তো প্রতিহিংসা দিয়ে আপনি মোকাবেলা করাটা খুবই কঠিন। মানে সেটা রেজাল্ট তো ভালো হয়নি, মানে প্রতিহিংসা দিয়ে আগুন দিয়ে কিন্তু আগুনটা নেভানো যাবে না। তাহলে আগুন নেভাতে গেলে পানি লাগবে, তাহলে তরল এই জায়গাটা লাগবে। এইটা হলো বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। আগামী জাতীয় নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে পরবর্তী গণতন্ত্রের উত্তরণ, বিএনপি যদি সেটাকে যোগ্যতার সাথে সে কাজটা করতে পারেন, তাহলে এই যাত্রায় বিএনপি বোধহয় একটা লম্বা সময়ের জন্য অথবা বিএনপি বোধহয় পাদপ্রদীপের সামনেই থাকবে আর কি। অনেক ধন্যবাদ সাইফুল হক যুক্ত হওয়ার জন্য একাত্তর জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আগামীকাল যে পত্রিকাগুলো, ছাপা পত্রিকাগুলো আপনাদের হাতে পৌঁছতে যাচ্ছে, কি শিরোনাম করেছে একটু দেখে নিই এক ঝলকে। যুগান্তর, এভার কেয়ারের পথে জনতার ঢল, কাঁদছে দেশ, কাঁদছে মানুষ। সংবাদ প্রতিদিন, দেশনেত্রী খালেদা জিয়ার চিরবিদায়। বণিক বার্তা, খালেদা জিয়া এক সংগ্রামী ও মহীয়সী নেত্রীর বিদায়, বাংলাদেশ তাকে হারালো।
শিরোনামগুলো আমরা দেখে নিচ্ছিলাম। শামসুল আলম লিটন, আমরা যে আলোচনাটায় ছিলাম বিরতির আগে, সাইফুল হক যেটি বলছিল, যদি একটু 1-2 মিনিটে একটু বলেন যে বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ, একটা রেইনবো পার্টি, বহু মতের একটা সম্মিলন ঘটানো হয়েছিল এই দলের মধ্যে, এখনও সেটি আছে, যেমন চরম বাম আছে, চরম ডান আছে, আবার লিবারেল সংস্কৃতি মনা সব মিলিয়ে। সেই জায়গায় আসলে কি দেখেন বিএনপির জন্য চ্যালেঞ্জটা এখন? আসলে এই যে বিভিন্ন মতের মিশ্রণ, এই কথাটি 2000 সাল অর্থাৎ নতুন শতাব্দী আসার আগ পর্যন্ত প্রযোজ্য ছিল, এবং যেই পার্টিটি 2 দশকে শক্ত গাঁথনির উপর প্রতিষ্ঠিত হয়ে গণতান্ত্রিক আন্দোলনের স্বৈরাচারকে বিদায় করে গণতান্ত্রিক দেশে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায়িত হয়েছিল, তারপর বিরোধী দলে গিয়ে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছিল, গণতন্ত্রের সবচেয়ে বড় যে পরাকাষ্ঠা অর্থাৎ বড় যে মর্যাদা, ভ্যালুজ, এটি প্রতিষ্ঠা করেছে। তারপরে 2000 সালের পরে বিএনপি বিভিন্ন মতের সংমিশ্রণ, এটা বলাটা আমি মনে করি একটি রাজনৈতিক দলের প্রতি যথার্থ মূল্যায়ন নয়। আমি যেটি মনে করি, রেইনবো নেশনটা কথাটি এসছে এটিকে নতুন জেনারেশনের সঙ্গে লিঙ্ক আপ করার জন্য, যে কেউই বাদ থাকবে না। অর্থাৎ এই দেশের ভেতরে আসলে যদিও আমাদের 92-93 ভাগ মানুষ হয়তো বাঙালি জাতিসত্তা থেকে এসছেন, বাঙালি জাতিসত্তার অংশ, কিন্তু এর বাইরে 7-8% মানুষ কিন্তু বিভিন্ন ছোট ছোট উপজাতি আছেন। তো সেই মানুষগুলো অথবা বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণী অবাঙালি বিভিন্ন মানুষ আছে, তো সবাইকে কেউ বাদ পড়বে না। এবং মত পথের ব্যাপারটি, বিএনপি লিবারেল ডেমোক্রেট পার্টি হিসেবে জন্ম নিয়েছিল, এবং বিএনপির ওই সময়টাতে বিশ্বব্যাপী কিন্তু একদিকে সমাজতন্ত্রের জয় জয়কার ছিল, গরিব দেশগুলোতে সমাজতান্ত্রিক দেশগুলো প্রভাবশালীরা তাদের বগল দাবা করার জন্য তারা ন্যাম করেছিল, ইত্যাদি ইত্যাদি। ওই সময়টাতেই জিয়া রহমান সাহেব দলের যে চরিত্র, অর্থাৎ লিবারেল ডেমোক্রেট এবং বাজার অর্থনীতির একটা ধারণ করা একটা রাজনৈতিক দল, এবং সেটি প্রমাণিত হয়েছে, সেটি বাংলাদেশের একমাত্র রক্ষা কবচ ছিল। না হলে আজ পর্যন্ত আমরা বিশ্বের বুকে থালা, যে ভিক্ষার থালা নিয়ে ঘুরতে হতো। অথচ দেখুন 2001 সালে দেশ সবচেয়ে বড় ক্রাইসিসের সময়ে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়ে গেলাম, এবং প্রমাণিত হলো আমাদের নিউ অর্থনৈতিক ব্যবস্থা এবং সবকিছু। সো ওই যে সমাজবাদের যে নানা রকমের অলিগলি বিভিন্ন পন্থী, সেটা থেকে লিবারেল ডেমোক্রেট পার্টি হিসেবে, অ্যাকোমোডেটিভ পার্টি হিসেবে সেটি এসছে। এখন আসুন, আমি এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে, আমি নিজে বেগম খালেদা জিয়া সরকারের ভিতরে যেহেতু কাজ করেছি, আমি দেখেছি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে যতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন ধরুন একেবারে শ্রমিক শ্রেণীর, সাইফুল ভাই তো একসময় ট্রেড ইউনিয়নের রাজনীতির সঙ্গে অনেক গৌরবোজ্জ্বল ভূমিকা ওনার আছে। দেখুন বিএনপির শাসনামলে কখনো শ্রমিকদের অমর্যাদা করা হয়েছে, শ্রমিকদের কথা শোনা হয়নি। আমার মনে হয় উনি ওনার অভিজ্ঞতা থেকে বলতে পারেন এরকমটি নেই। মানে তার মানে আপনি কোনো ঝুঁকি দেখছেন না, আপনি কোনো ঝুঁকি দেখছেন না, দলটি এখন যে কাঠামোতে আছে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এবং আগামী দিনে বিশ্বব্যাপী এখন যে সংকটটা আছে, বিশেষ করে হোয়াইট সুপারমেসিস্টদের কিছু প্রবলেম আছে, সভ্য সমাজগুলোতে কিছু রেসিজম এটা মাথাচাড়া দিয়ে হচ্ছে, এক্সট্রিমিস্ট পলিটিক্স, অগণতান্ত্রিক বিভিন্ন শক্তি গণতন্ত্রের মড়কে বিভিন্ন দেশে বসে আছে। মানে ঝুঁকি তো আসলে রাজনীতিতে থাকেই, কিন্তু আমাদের মতো দেশের জন্য এটা একটা বিপদ আছে, কারণ ওয়েস্টে অনেক সংকটকে তাদের আস্থায় নিয়ে, কারণ আমাদের রেমিটেন্সের প্রবাহ আছে, মিডল ইস্টের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, আর আমাদের কিন্তু অনেক বড় ঝুঁকি হচ্ছে রিজিওনাল পিস এন্ড স্ট্যাবিলিটি ইস্যু। সো এটা আগে পরীক্ষিত হয়েছে, এখনো সেভাবে তারা, তার মানে আপনি চ্যালেঞ্জ দেখছেন। আজিজ ভাই যদি একটু সামারি করেন, একটু ক্লোজ করেন। দেখেন, বিএনপি একটা মধ্যপন্থা দল, সেখানে কিন্তু সবাই আশ্রয় নিতে পারে। বিএনপি কিন্তু এক্সট্রিমিস্ট দল না। এখন ধরেন ম্যাডাম আপনার চিরবিদায় নিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অল্প দিন দেশ চালাতে পারছেন, তাকে হত্যা করা হয়েছে। তার দল কিন্তু বেগম খালেদা জিয়া বড় করেছেন, সরকারে নিয়েছেন, অপোজিশন এসে সব এই ক্যারেক্টারটা রক্ষা করেছে মধ্যপন্থা দলের। এখন মধ্যপন্থা দলটা তো বাংলাদেশের কালচারে
মধ্যপন্থা দলেরই কিন্তু গ্রহণযোগ্যতা, এক্স্যাক্টলি। কোনো অন্ধকারের যুগের না। হ্যাঁ, মানে মানে বাঙালি চরিত্রটাই এরকম, আমরা আসলে খুবই খুবই লিবারেল মধ্যপন্থা নিয়েই আমরা চলি। হাজার বছরের আমাদের যে ঐতিহ্য ইতিহাস সেটাই আসলে এটাকেই সাপোর্ট করে। অনেক ধন্যবাদ এম এ আজিজ যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। একই সঙ্গে শামসুল আলম লিটন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, গভীর রাতে জার্নালে যুক্ত হয়েছেন। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গে পাবো আশা।